সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদে 10 দিনে সড়কে ছড়ল 279 প্রাণ। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। দেশে জ্বালানি তেলের সংকট কাটছেই না, বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ঈদের আগেও পরের 10 দিনে সারা দেশে প্রাণ হারিয়েছেন 279 জন। বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে পারলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। ঈদের ছুটির সময় 21 মার্চ রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 12 জন। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস পড়ে 26 জন মারা যান। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে 10 দিনে সড়ক দুর্ঘটনায় 279 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 17 থেকে 26 পর্যন্ত সেখানের 279 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যাটা 2000+। ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছি, সদরঘাটেরটা দেখেছি, আমরা ট্রেন বাসে দেখেছি, বাস পড়ে গিয়েছে, এছাড়াও মোটরসাইকেল ক্র্যাশ আছে এবং সঙ্গে যে বাস বা ওই আমাদের গাড়ি মুখোমুখি সংঘর্ষতে পুরো ফ্যামিলি চলে গেছে, এরকম অনেকগুলো ইভেন্ট আছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, চালকের ক্লান্তি, অতিরিক্ত যাত্রী এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পুরো সড়ক ব্যবস্থাপনা এতটাই উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, এখানে শত শত ঝুঁকি আছে। আপনার সড়ক ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, মালিক ঠিক নাই, এমনকি যারা নিয়ন্ত্রণ করবে আমি বলবো তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। পরিবহন খাতটা এমনটাই আমি বলবো যে এতটা উচ্ছৃঙ্খল, এখানে পরিবহন খাতে অনেকগুলো মুঘল দাঁড়িয়ে গেছে। আপনি অটোরিকশা বলেন, তাদের একটা মুঘল আছে, বাসের কথা বলেন, তাদের একটা মুঘল আছে, ট্রাক সমিতি বলেন, তাদের একটা মুঘল আছে। আসলে এখানে যারা নিয়ন্ত্রণ করার কথা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং এই যে আমি মুঘলদের কথা বলছি তারা আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। ফিটনেসবিহীন যানবাহন ও অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনাও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন তিনি। সমস্যাটা হচ্ছে আপনি গতি বাড়ানোর চেষ্টা করছেন সড়কের সমস্ত ঝুঁকি রেখে। চালকের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে, চালক ওভার স্ট্রেস, আপনার মহাসড়কের দুই পাশে হাট বাজার, আপনি এটা নিয়ন্ত্রণ করছেন না। ঝুঁকি রেখে তো আপনি গতি বাড়াতে গেলে এটা তো বেগতি হবে। পলিসিগত এখানে বিশাল ত্রুটি আছে। সে জায়গায় আমি বলবো বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে, অর্থাৎ রুট পারমিট সঠিকভাবে দেওয়া, যানবাহনের ফিটনেস যারা দিচ্ছেন তাদের অদক্ষতার জন্য আজকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে। আমি বলবো যেভাবে ফিটনেস দেওয়া হয়, যেভাবে চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, এটা বিশ্বের কোথাও এরকম নজির নাই। গতিরোধক, ট্রাফিক আইন মেনে চলা, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করার পরামর্শ দিয়েছেন এই পরিবহন বিশেষজ্ঞ। ঝুঁকিগুলি আপনি যদি কমিয়ে আনতে পারেন, একমাত্র তখনই দেখা যাবে দুর্ঘটনা কমছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর এবং এর সঙ্গে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে নগরবাসী। অনেকে জানিয়েছেন তাদের মধ্যে দুর্ঘটনা ও মৃত্যু আতঙ্ক কাজ করেছে। গাবতলী, সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালে সকাল থেকে ছিল ঢাকামুখী যাত্রীর চাপ, তবে ভিন্ন চিত্র রয়েছে। অনেকে ঢাকায় ঈদ উদযাপন শেষে এখন যাচ্ছেন গ্রামের বাড়ি, ফলে বাস টার্মিনালে ব্যস্ততা বেড়েছে। রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, যাচ্ছি তার কাছে। স্বস্তিকা,
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কখন নাগাদ নয়াপল্টনে পৌঁছাবেন, সেখানে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা কি বলছেন? যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝতে পারছেন যে দীর্ঘ সময় পর পল্টনের তাদের যে নেতা আছে সেই তারেক রহমান আসবেন এবং তাদের উচ্ছ্বাসের প্রধান একটি কারণ হচ্ছে তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নয়াপল্টনে আসছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা ঠিক এই নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে যেমন জড়ো হয়েছেন, ঠিক তেমন কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি কিন্তু পুরো নাইট অ্যাঙ্গেল থেকে ঠিক এই সড়কটি যত দূর যাবে সম্পূর্ণটি কিন্তু নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঠিক বিকাল 3টার দিকে কিন্তু এখানে পুলিশ র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও এসে যোগ দিয়েছেন এবং বিকাল 5টায় কিন্তু প্রধানমন্ত্রীর এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে দলের, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা। এবং এখানে যে নেতাকর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই এখানে ভিড় করছেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে তারা তো আসছেন এবং ঢাকার আশেপাশে যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, ছাত্র দল, যুব দল বা বিভিন্ন যারা আসলে দীর্ঘদিন ধরে এই দলের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু নয়াপল্টনে সকাল থেকে আসছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু নয়াপল্টনের নেতাকর্মীদের ভিড় বেড়েছে এবং সবার মধ্যেই কিন্তু একটি উচ্ছ্বাস কাজ করছে। কারণ সর্বশেষ কিন্তু তারেক রহমান যখন দীর্ঘ 17 বছর পর যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু 29 ডিসেম্বর তিনি সর্বপ্রথম এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে এসেছিলেন। তারপর কিন্তু এবার তার আসা এবং তার এই আশাটা কিন্তু নেতাকর্মীদের কাছে একটি ভিন্ন মাত্রা, ভিন্ন আনন্দ, ভিন্ন উচ্ছ্বাস যোগ করছে। কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু তারেক রহমান এই প্রথম নয়াপল্টন অফিসে আসবেন এবং নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন যে ঠিক 29 ডিসেম্বরেও যেমন তিনি নয়াপল্টন এই কেন্দ্রীয় কার্যালয় অফিসের সামনের যে বারান্দা রয়েছে এই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু নেতাকর্মীদের জন্য একসাথে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে এই যে ঠিক এই পল্টনের এই সড়কের আশেপাশে যেসব নেতাকর্মীরা জড়ো হয়েছেন, আসলে লাখো লাখো নেতাকর্মীরা জড়ো হয়েছেন। ঢাকা থেকে তো এসেছেন, ঢাকা জেলার থেকে এসেছেন এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসে উপস্থিত হয়েছেন। কিছু সময়ের মধ্যেই আসলে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ঠিক এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে অফিস রয়েছে এই অফিসের সামনে এসে জড়ো হবে এবং সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা রয়েছেন। ঠিক নেতাকর্মীদের কিন্তু আরও একটি চাওয়া রয়েছে যে তাদের যে নেতা প্রধানমন্ত্রী কিন্তু তাদের উদ্দেশ্যে ঠিক আবারও কোনো নির্দেশনা দিবেন, যে নির্দেশনা নিয়ে তারা সামনের দিনগুলোতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। পাশাপাশি শুধু বাংলাদেশ না, বিএনপি দলটাকেও সুসংগঠন করবেন তারা, এই অপেক্ষায় কিন্তু আসলে। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। নীলফামারীতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে, উড়ে গেছে বেশ কিছু স্থাপনা। শিলাবৃষ্টিতে ফসলের বেশ ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত থেকে থেমে থেমে ঝড় হয়। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমির ফসল, আলু, গম, ভুট্টা, মরিচ, বাদাম, তামাক ও কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বসতবাড়ির ছাউনি ফুটো হয়ে গেছে, কোথাও কোথাও জানালার কাচ ভেঙে পড়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় আজ মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষক আহত হয়েছেন 4 জন। সারা দেশে এখনও চলছে জ্বালানি তেলের সংকট। তেল না থাকায় বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। নওগাঁয় তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে, আর যেসব পাম্প তেল দিচ্ছে সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনের মালিকরা জানান, ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। একই চিত্র নারায়ণগঞ্জেও। জেলার ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। আবার কোনো ফিলিং স্টেশনে জ্বালানি না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। ভোলায় জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। কুড়িগ্রামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। মেহেরপুরের গাংনীতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়া কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় জব্দ করা পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
সাতক্ষীরার ৬ ঘড়িয়ায় পেট্রোল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। জ্বালানি তেলের খবরাখবর নিয়ে আরও তথ্য জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমরা অন্যান্য জেলার খবরাখবর জানছিলাম, আমাদেরকে ময়মনসিংহের খবর জানাবেন। সেখানে ফিলিং স্টেশন মালিকরা কি বলছেন, পেট্রোল পাম্পগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন? দোলা, সারা দেশের ন্যায় ময়মনসিংহের চিত্র কিন্তু একই। জ্বালানি সংকট এটি এখন চরম দুর্ভোগের একটি নাম। রাস্তায় যখন কোনো পরিবহন বের হচ্ছে, পুরোটা তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে সে রাস্তা চলাচল করছে। যখনই সে ভাবছে যে সামনের যে ফিলিং স্টেশন আছে সেখানে সে জ্বালানি সংগ্রহ করবে, কিন্তু গিয়ে দেখছে সেটি বন্ধ, বা এরপরের যে ফিলিং স্টেশনে আছে সেখানে গিয়ে একই চিত্র। আবার কোথাও ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হলেও সেখানে দীর্ঘ লাইন এবং দীর্ঘ যানজট এবং অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায়। এখানে একটি ফিলিং স্টেশনে কিছুক্ষণ আগে আমি প্রায় ঘন্টাখানেক আগে আমি এখানে এসে দেখেছি যে সামান্য বাঘ বিতণ্ডাকে কেন্দ্র করে এখানে যারা পাম্প কর্মচারী আছে তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। দোলা, আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষ, বিশেষ করে বাইক চালক যারা রয়েছে তারা দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছে তেলের জন্য। অনেকেই কিন্তু গাড়ি বাসায় রেখে বোতল নিয়ে এসেছেন তেল সংগ্রহ করার জন্য, কারণ তাদের যে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা মোটরসাইকেল নিয়ে আসবে যে পাম্প পর্যন্ত, সেই জ্বালানিটুকু তাদের নেই। এজন্য অনেকেই কিন্তু বোতল নিয়ে জ্বালানি সংগ্রহ করছেন। পাম্প মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে ডিপো থেকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, এই জন্যই আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া এই সুযোগটি নিচ্ছে কিছু অসাধু মানুষ যাদের জ্বালানি প্রয়োজন নেই, তারাও অনেকে এসে জ্বালানি নিচ্ছেন এবং অনেকের জ্বালানি থাকা অবস্থায় আতঙ্কের কারণে তারা অতিরিক্ত মজুত করছেন। এরকম ঘটনা কিন্তু ঘটছে। এই কারণে মূলত এই সংকটগুলো আরো তীব্র আকার ধারণ করেছে। দোলা, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইভে আসার কিছুক্ষণ আগে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে। এর আগে কিন্তু প্রায় ঘন্টাখানেক তারা তেল দেওয়া বন্ধ করছিল, সামান্য বিষয় নেই। আর দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়াকে কেন্দ্র করে যারা নিতে এসেছেন তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়তই কথা কাটাকাটি বা বাক বিতণ্ডা অব্যাহত রেগেই আছে। এতে কিন্তু পাম্প মালিকরা তারাও কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন, কারণ তারা বলছেন যে এখানে অনেক মানুষজন তেল নিতে আসছে, আসলে তারা চাহিদা মতো যদি তেল না পায় সে কিন্তু অনেকেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সরকার যে নিয়মটি নতুন করে করেছে যে ট্যাগ অফিসার নিয়োগ, এই ব্যাপারটি প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। বলছেন যে প্রতিটি পাম্পে যদি একজন করে ট্যাগ অফিসার তদারকি করেন, তারা প্রত্যাশা করছেন যে কিছুটা হলেও বিশৃঙ্খলা কমবে। এখানে আমরা বেশ কয়েকজন ভুক্তভোগী লাইনে দাঁড়িয়েছে, আমরা একটু দু একজনের সাথে কথা বলবো আসলে তারা কতক্ষণ যাবত এখানে আছেন, যে আপনারা এখানে জ্বালানি সংগ্রহ করতে এসেছেন। আমি দেখলাম যে আপনি বোতল নিয়ে এসেছেন। 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে কি জন্য আসছেন? বোতল নিয়ে আসছেন কেন? গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। মেডিকেল গাড়ি বন্ধ হয়ে গেছে, তেল পাচ্ছি না, যে বোতল নিয়ে আসি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে। বোতলে তেলই পাই না, সিরিয়ালে যাই না, সিরিয়াল খালি ওই যে যারা চিপা চাপা ঢুকে এগো দিয়ে দেয় টাকা দিয়ে, আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে 300 টাকার তেল বাইরে নিয়ে বেচতেছে 300 টাকা লিটার। আমি সকালে 500 টাকার তেল কিনছি 1.5 লিটার, অথচ তেল এই হলো বাংলাদেশের সিস্টেম। দোলা, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা তেল নিতে এসেছেন তাদের কিন্তু অভিযোগের শেষ নেই, তারা প্রত্যেকেই ক্ষুব্ধ। কারণ আমি এখানে এসে দেখেছি যে প্রায় ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এই জ্বালানিটুকু নেই যে যেটা দিয়ে তারা পাম্পে তাদের গাড়িটা নিয়ে আসবে, সেই জ্বালানিটুকু কিন্তু তাদের কাছে নেই। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে পুলিশ সদস্যরা পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহল কাজ করছে। আজ রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি
সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে একটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানান, কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পাশাপাশি 3 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে বেলা 11টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সভা শুরু হয়। দেশের বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ঈদের আমেজ। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছেন অনেকে। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আমেজ কতটা রয়েছে? যারা পর্যটক এসেছেন, দর্শনার্থী এসেছেন, তারা কি বলছেন? শেষ হয়েছে ঈদের সরকারি ছুটি, তবে ঈদের আনন্দের আমেজ কিন্তু এখনো নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলিতে কাটেনি। আমরা যে বিষয়টি দেখছি, বিনোদন পার্কগুলিতে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বাবা মায়ের সাথে, এবং কেউ বা আসছেন তার প্রিয়জন মানুষের সাথে, এবং এখানে তারা ভিড় করছে। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের এখন আমি দাঁড়িয়ে আছি বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে আনন্দ রিসোর্ট যে অবস্থিত রয়েছে, এইখানে পার্কটিতে আমার পেছনটিতেই দেখতে পাচ্ছেন মানুষের সমাগম। কেউ চড়ছেন বাম্পার কারে, কেউ চড়ছেন নাগরদোলায়, কেউ চড়ছেন টাইগার ট্রেনে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এখানে একের পর এক আসছেন। এবং এখন পর্যন্ত যে বিষয়টি লক্ষ্য করা গেছে, মানুষ একটু প্রশান্তির খোঁজে তাদের মধ্যে বাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কর্মরত অসচ্ছল সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আর চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, সাংবাদিকদের কল্যাণে বর্তমানে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সাংবাদিকদের জন্য হেলথ কার্ড সহ পেনশন চালুর পরিকল্পনাও রয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানটি আমরা বরাবরই এখানে করে থাকি। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের 1 মাস পূর্ণ হয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে 1900 জন। এছাড়া ইরাকে 96 জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির কেরমানশা প্রদেশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়। শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনা আহত হয়েছেন। ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। নেপালে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করে পুলিশ। গত বছর তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। কিন্তু এই 2 নেতার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তরুণ নেতা বলেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার একদিন পরে গ্রেপ্তার হলেন কেপি শর্মা ওলি। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি।
ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি লিও মেসি স্ট্যান্ড হিসেবে পরিচিতি পাবে। সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডসের ঘটনাবহুল ক্যারিয়ারে যোগ হলো নতুন বিতর্ক। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 50 বছর বয়সী এই তারকা। শুক্রবার ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে এক দুর্ঘটনায় উডস অক্ষত থাকলেও তার বিরুদ্ধে আইন অমান্য ও মাদক পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। এর সাথে শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদে 10 দিনে সড়কে ঝরল 279 প্রাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। দেশে জ্বালানি তেলের সংকট কাটছেই না, বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়া অর্থ তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।